ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব সবকিছুর চালিকাই রাজনীতি। তাই রাজনীতির 10 দিক নিয়ে রাজকাহন নিবেদন করছে জি-পেজ ইস্পাত। সাথে আছি আমি তাসনুভা তন্নি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে আগামী 5 বছর ক্ষমতায় রাখা হোক। গত বেশ কিছুদিন ধরেই এমন একটি প্রচারণা চালানো হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, আর এতেই ত্রয়োদশ নির্বাচন সময় মতো হবে কি না এ নিয়ে এক ধরনের সংশয় সন্দেহ দানা বেঁধেছে বিএনপির ভেতরে। দলটি মনে করছে এই প্রচারণার সঙ্গে সরকার ঘনিষ্ঠ একটি গোষ্ঠীর সংশ্লিষ্টতা রয়েছে। তারা এটিকে 1/11-র মতো একটি দীর্ঘমেয়াদী বিরাজনীতিকরণের পরিকল্পনা হিসেবেও দেখছে। এমন পরিস্থিতিতে বিএনপির পক্ষ থেকে বারবার তাগাদা দেওয়ার পরও সরকারের অবস্থান এখনো বদলায়নি। বলা হচ্ছে ডিসেম্বর থেকে আগামী বছরের জুন মাসের মধ্যেই হবে ত্রয়োদশ নির্বাচনে এই সময় নিয়ে ঘোর আপত্তি বিএনপির। দলটি বলছে ডিসেম্বরের পরে নির্বাচন করার প্রশ্নই আসে না। তাই তো এই ডিসেম্বরেই জাতীয় নির্বাচন আদায়ের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোকে একমতে আনার প্রচেষ্টা শুরু করেছে বিএনপি। এই প্রক্রিয়ার অংশ হিসেবে যুগপৎ কর্মসূচির শরিকদের ছাড়াও বিগত ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দল জোটের সঙ্গে আলোচনা শুরু করেছে দলটি। ডিসেম্বরে নির্বাচন আদায়ে সরকারের উপর চাপ বাড়াতেই কি বিএনপির এই কৌশল? যদি তাই হয় তবে তা রাজনীতিতে কেমন প্রভাব ফেলতে যাচ্ছে, সব নিয়ে আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন, আছেন বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, এবং আছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। স্বাগত জানাচ্ছি আজকে রাজকাহনে। সাইফুল হক, সরকারের উপর চাপ বাড়ানোর যে কৌশল সেটি নিয়ে আসলে আমরা দেখছি নানানভাবে রাজনৈতিক দলগুলো নানান ধরনের দাবি দেওয়া পেশ করছে, বিশেষ করে যদি আমরা সেটিকে নির্বাচন কেন্দ্রিক চিন্তা করি। এরকম একটি পরিস্থিতিতে আমরা দেখলাম যে বিএনপি বিরোধী রাজনৈতিক দলগুলোকে একসঙ্গে করতে নতুন করে রাজনৈতিক আলোচনায় নেমেছে এবং সব ধরনের রাজনৈতিক দলগুলোর সাথেই তারা আলোচনা করছে। আপনি কি মনে করছেন আসলে এটি একটি শুধুই কি কৌশল আসলে এই সরকারকে চাপে ফেলবার, নাকি আসলে বিরোধী যে রাজনৈতিক দলগুলো আছে বিএনপি ছাড়াও তারা আসলে এই সরকারকে আরো খানিকটা সময় দিতে চায়? আপনাকে ধন্যবাদ প্রিয় ভাজন দুই আলোচক, দর্শক শ্রোতা যারা আছেন আপনাদেরকে আমি সালাম জানাই এবং শুভেচ্ছা জানাই। 5 আগস্টের ছাত্র শ্রমিক জনতার অভূতপূর্ব গণঅভ্যুত্থানের পরে এর পরের যে রাজনীতি, বিশেষ করে সাম্প্রতিক মাসগুলোতে এই রাজনীতির প্রধান কেন্দ্রই হচ্ছে আগামী জাতীয় নির্বাচন। সেই নির্বাচনটাই হচ্ছে প্রধান লক্ষ্য। কিন্তু এই নির্বাচন তো নিশ্চয় আগের মতো না। এই নির্বাচনটা 16 বছর ধরে একদিকে মানুষ যে নির্বাচনের জন্য অপেক্ষা করছে, মানুষ তার নিজের পছন্দের দল বা প্রার্থীকে মানুষ ভোট দেবে, একটা পপুলার ম্যান্ডেট নিয়ে মানুষ তার পার্লামেন্ট ইলেক্ট করবে, নতুন সরকার দায়িত্ব পালন করবে। এর সাথে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে যেহেতু যারা আমরা অভ্যুত্থানের সাথে 16 বছর ধরে আন্দোলনের সাথে যুক্ত, যেহেতু পুরনো ফ্যাসিবাদী জমানা কেউ ফিরিয়ে আনতে চান না, সুতরাং আমরা সেই জন্য বলেছি যে আমরা নির্বাচন চাই, কিন্তু একই সাথে আমরা গোটা ব্যবস্থার একটা গণতান্ত্রিক সংস্কার আমরা চাই। রাষ্ট্র, সরকার, সংবিধান, গোটা প্রশাসন ব্যবস্থার যে ব্যবস্থা একটা দল, একটা ব্যক্তিকে চূড়ান্ত কর্তৃত্ববাদী একজন শাসকে পরিণত করে, তাহলে তার উৎসমূলে আমরা সেখানে হাত দিতে চাই। তার জন্য আমাদের আলোচনা 31 দফা, তার জন্য সমস্ত আলাপ আলোচনা। সুতরাং রাজনৈতিক দলগুলো তারা সংস্কারের পক্ষে। এখন যে আলোচনাটা চলছে একটা রাজনৈতিক মেরুকরণ গড়ে তোলবার জন্যই হচ্ছে আলোচনা। কথাটা কোথায় যেটা আপনি উল্লেখ করছিলেন, আলোচনাটা জরুরি হলো কেন? 16 বছর ধরে তো আমরা ভোটের দাবিতে আমরা আন্দোলন করে আসছি, আমরা একটা অবাধ বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য আন্দোলন করে আসছি। এখন আমাদের সমর্থিত সরকার, অভ্যুত্থানের পরে যে সরকার গঠিত হয়েছে, যে সরকারকে আমরা এক কাটা সমর্থন জুগিয়ে আসছিলাম, এই আমলেও যদি আমাদেরকে আবার ভোটের জন্য, নির্বাচনের জন্য যদি দাবি তুলতে হয়, কথা বলতে হয়, বা যদি রাজপথে যদি নামার আয়োজন করতে হয়, এটা তো খুবই বিব্রতকর একটা বিষয় আমাদের জন্য, রাজনৈতিক দলগুলোর জন্য, খানিকটা সরকারের জন্য। এরকম তো হওয়ার কথা না। আরেকটা আপনি নিউজের আপনি বলতে যে আপনি কথাটা বলছিলেন, আপনি নিউজটা বলতে যে আলোচনা আমি খেয়াল করছিলাম যে এই জাতীয় ঐক্যমত্য কমিশনের দাবির সাথে বিএনপি একমত না হওয়াতে নির্বাচনটা পিছিয়ে যাওয়া, নির্বাচন অনিশ্চিত হওয়ার একটা যে প্রশ্ন, এবং এটা আমি বিশ্বাস করি এটা আপনার বক্তব্য না, এটা হয়তো যারা এটা এনসিপি বা যারা এটা বলতে চান, সরকার কোথায় অবস্থান নেবে, যেটা সরকার প্রধান, আমি মনে করি যৌক্তিকভাবে তিনি যে কথা বলেছেন, রাজনৈতিক দলগুলো যেখানে ন্যূনতম একমত হতে পারবে, বটম লাইনটা হবে এখানে, সেটাই হবে জাতীয় ঐক্যের জায়গাটা।
আপনি তো কোনো কিছুতে আপনি তো জবরদস্তি করে আপনি চাপিয়ে দিতে পারেন না। তাহলে সে জায়গাটা তো এখন জাতীয় ঐক্যমত্য কমিশনের কথা হচ্ছে, আলোচনা চলছে। অনেকে নির্বাচনের বিরুদ্ধে সংস্কার এবং বিচারকে তারা দাঁড় করাতে চান, যেটা প্রায় একটা অন্যায়, যেটা আর কি। কারণ প্রত্যেকে এখানে বিচার চান। আইসিটি ট্রাইব্যুনাল আজকে দেখলাম তারা একটা মানে চার্জশিট মানে তারা দিয়েছেন বা তারা দিতে যাচ্ছেন, এবং আইসিটি ট্রাইব্যুনাল তার কাজ করছে, ঐক্যমত্য কমিশন কাজ করছে। আমি পরিষ্কার করে মনে করি যদি সদিচ্ছা কাজ করে তাহলে আগামী 1.5 থেকে 2 মাসের মধ্যে জাতীয় ঐক্যমত্য কমিশন আলাপ আলোচনা করে যেখানে আমরা ন্যূনতম একমত হতে পারবো। সদিচ্ছাটাও তো আসলে দুই তরফেরই হতে হবে। আমি বলছি তার উপরে আমি কথা উত্তর দেব। তার উপরে ভিত্তি করে যেখানে একমত হব, সে একমতের একটা সনদ হবে, বোঝাপড়া হবে, আমরা সম্মতিপত্রে হয়তো আমরা স্বাক্ষর করব, যেটা নিয়ে আমরা জাতীয় নির্বাচনে যাব এবং পরবর্তী ইলেক্টেড গভর্নমেন্ট তারা সংবিধান সংশোধনের মধ্য দিয়ে তারা নতুন একটা যাত্রা শুরু হবে। সরকার তো এখানে কোনো পক্ষ না। আমি যে কথাটা খুব নির্দিষ্ট করে বলতে চাই, জাতীয় ঐক্যমত্য কমিশন তাদের বিশেষ কোনো স্টেক তাদের থাকার কথা না। তাদের জনগণের বৃহত্তর স্বার্থের বাইরে দেশের বৃহত্তর তাদের কোনো দলীয় এজেন্ডা, বিশেষ কোনো অংশ, বিশেষ কোনো পক্ষ, বিশেষ কোনো লবি এবং বিশেষ করে সরকারের তাদের তো কোনো পক্ষপাত থাকার কথা না। তারা আপনি যে সঞ্চালকের ভূমিকাটা পালন করছেন, অনেকটা সরকার এবং জাতীয় ঐক্যমত্য কমিশনের দায়িত্ব হবে আলাপ আলোচনা করে বোঝাপড়া করে জায়গাটা তৈরি করা। সেখানে সরকারও যদি কোনো কিছু চাপিয়ে দিতে চান তাহলে সংকটটা বাড়বে, ভুল বোঝাবুঝি বাড়বে, অপ্রয়োজনীয় দূরত্ব তৈরি হবে, নির্বাচনটা তাহলে কিন্তু অনিশ্চিত হয়ে উঠবে। আমরা এখন যে আলাপ আলোচনা করছি বিএনপি সহ আমরা নিজেরা পিপল ওয়ার্কার্স পার্টি, গণতন্ত্র মঞ্চ, বাংলাদেশ জাসদ, যারা আমরা কথাবার্তা বলছি, আমরা বলছি এই জায়গা থেকে যে এই প্রশ্নে তো আমরা একটু আলাপ আলোচনা করবো এবং একটা গণতান্ত্রিক উত্তরণের বিকল্প নেই বাংলাদেশে। এই যে গণতান্ত্রিক উত্তরণের কথা বলছিলেন সাইফুল হক, আলাপ আলোচনার কথা বলছিলেন, বিএনপি তো এই মুহূর্তে যদি আসলে আমরা রাজনীতির মাঠে ধরি সবচাইতে বড় রাজনৈতিক দল, কোনো না কোনো ভাবে আসলে এই সরকারকে চাপে ফেলার জন্য অন্যান্য রাজনৈতিক দলগুলোকে বিএনপি নিজের কাছে টানার এক ধরনের চেষ্টা করছে কি? না, একটা বিষয় হচ্ছে যে চাপে ফেলা টেলা না, এটা বিষয় হচ্ছে যে বিএনপি বড় দল, বিএনপি সবার সঙ্গে তো মতামত নিতে পারে। বিএনপি এটা মতামত পার্সু করতেছে যে সামনের নির্বাচন, রাজনৈতিক সংকট থেকে উত্তরণ কীভাবে, শুধু নির্বাচন না। তো সেক্ষেত্রে বিএনপি তো মত বিনিময় করতে ভালো মত বিনিময় করতেই পারে রাজনৈতিক দলগুলির সঙ্গে। এটা সরকারকে চাপে ফেলার কোনো কৌশল নিয়েছে এরকম মনে হয় না আমার কাছে। বিষয়টা হচ্ছে যে জায়গায় সংকটটা তৈরি হয়েছে, মানে হচ্ছে আর কি, হয়েছে আমি এখনও বলবো না, হচ্ছে, সেটা হচ্ছে যে আমরা বিগত 15 বছরে যে বলে না সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ, অথবা আপনার কি বলবো সঙ্গদোষে লোহাবাসে, আপনার আওয়ামী লীগের এই যে বারবার দরকার, বুবুর সরকার, এই স্লোগান ছিল না, ঠিক ওই রকমই একটা স্লোগান আসতেছে কোনো না কোনো ফর্মে, ওনাকে দরকার, এত বছর দরকার। এগুলো কিন্তু একই ধরনের সংক্রমণ একটা। বিষয়টা হচ্ছে যে আজকে আপনি খেয়াল করুন একটা নির্বাচিত সরকারের যে গুরুত্ব দেশে এবং দেশের বাইরে, আর একটা অনির্বাচিত সরকারের গুরুত্ব কিন্তু সেম না। যত পার্সোনালি একটা সরকারের প্রধান যত গ্লোরিফাই হোক না কেন, তার পার্সোনাল ক্যারিজমা বা এটা ওইভাবে হয় না। আমি কোনো ক্রিটিসাইজ করতে চাচ্ছি না। যে দেখবেন এখানটায় বাংলাদেশে কতগুলি হয়েছে, কি হয়েছে যে এই যে আপনার বিনিয়োগ, ইতিমধ্যে ওর বেলুনটা ফুস হয়ে গেছে, বিনিয়োগের বেলুনটা। কারণ আমাদের দেশের বর্তমানে এই বিগত 8-9 মাসে আমরা আমাদের ইন্ডাস্ট্রি প্রোটেকশন দিতে পারি নাই। এবং সেদিনও প্যালেস্টাইন দিবসে প্যালেস্টাইনের পক্ষে মার্চ ফর গাজা, তাই না, সেদিনও গাজীপুরে এবং নারায়ণগঞ্জে ইন্ডাস্ট্রিতে হামলা হয়েছে, ভাঙচুর হয়েছে, অগ্নিসংযোগও হয়েছে। তাহলে এখানে বিনিয়োগ করতে আসবে তো একটা ভালো অ্যাটমসফিয়ার লাগবে, তো একটা সাস্টেনেবল গভর্নমেন্ট লাগবে। তো তার ফলে আমরা এইসব এক্সট্রা কাজ করতে যাচ্ছি কেন? চাপ অপোজিশনের জন্য কোনো চাপ না, সরকার নিজে কিছু চাপ নিজের উপর নিচ্ছে। কেন নিচ্ছে আমি জানি না। এই চাপ নেওয়ার কারণে সরকার তার কাঙ্ক্ষিত কাজটা করতে পারছে না। আমি আজকে সাইফুল ভাই আছেন বিপ্লবী ওয়ার্কশপের পক্ষ থেকে প্রথমের দিকে একটা সেমিনারে বলা হয়েছিল সরকারের প্রায়োরিটি কোনটা হবে। আমি সেই সেমিনারে অংশগ্রহণ করেছিলাম, আমার মনে পড়তেছে। এবং চমৎকারভাবে ওনার দল থেকে বলা হয়েছিল যে আজকে সরকারের প্রায়োরিটি বা এইটা। এখন সরকার যদি প্রায়োরিটি ঠিক করতে যদি ভুল করে বা রং করে তাহলে তো এই কথাগুলি আসবে। যেমন ধরেন ওই যে বললাম 5 বছর দরকার, আবার ঠিক একইভাবে সরকারের পক্ষ থেকে খুব ডিপ্লোম্যাটিক্যালি বলা হয়েছে কম সংস্কার করলে এতদিন, বেশি সংস্কার করলে এতদিন।
এই কথাগুলিতে জনগণের মধ্যে সংশয় তৈরি হচ্ছে যে আসলে ভোটটা হবে কিনা। আবার কখনো কখনো বলা হচ্ছে আগে আমরা স্থানীয় সরকার কিন্তু আবার এই সরকার তো এটিও বলেছে তারা ডিসেম্বর থেকে না, জুনের না, পর শোনেন। আর একদমই তাদের ক্ষমতা বৃদ্ধি করতে স্থানীয় চান সরকার না। আগে স্থানীয় সরকার করবো, তাহলে এই বিভিন্ন বিষয়ের কারণে এই সংসদ তৈরি হয়েছে। এখন সরকারের দায়িত্ব হচ্ছে এই সংসদ থেকে দূর করার জন্য পরিষ্কার রোডম্যাপটা ঘোষণা করে দেওয়া। সরকার ঘোষণা করে দেখ না, সরকার যদি মনে করে যে আমি ঠিক আছে ডিসেম্বরের মধ্যে করতে পারছি না, জানুয়ারি মাসে করবো, ফাইন, জানুয়ারি মাসে ঘোষণা করে দেখ, কোনো আপত্তি নেই। কিন্তু সরকার করছে না, এই কারণে জনমনে সংশয়টা আরো বাড়তেছে, ঘনীভূত হচ্ছে। রাজনীতিতে নানান রকম কৌশল আমরা দেখেছি। ডক্টর আনাম এহসানুল হক মিলন, এই যে আসলে বেশ কিছুদিন ধরে একটি প্রচারণা চালানো হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টাকে আগামী 5 বছর ক্ষমতায় রাখা হোক, এই প্রচারণাকে সরকার ঘনিষ্ঠ একটি গোষ্ঠীর সংশ্লিষ্টতা রয়েছে এরকম ভাবে দেখার চেষ্টা করছে বিএনপি, এবং সেটিকে 1/11 মতো দীর্ঘমেয়াদী রাজনীতিকরণের পরিকল্পনা হিসেবেও বিএনপি দেখছে। সে কারণেই আসলে নতুন নতুন কৌশলের কথা আপনারা চিন্তা করছেন কিনা, এই সরকারের বাইরে আসলে যারা আছেন তাদের সবাইকে নিয়ে একসাথে আপনারা নতুন করে কিছু নতুন মেরুকরণের কোনো চিন্তা করছেন কিনা? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ উভয় বিজ্ঞ আলোচক। ওনারা যেভাবে আলোচনাটা করছিলেন আমার মনে হয় খুব সঠিকভাবে ওনারা আলোচনা করছেন। এই যে একটি প্রশ্ন উঠে আসছে যে এই সরকারের 5 বছর দরকার, আসলে সরকার যারা হবেন তাদের দরকার বারবার নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করা। তাহলে যারা সরকার 5 বছর থাকতে চান, 10 বছর থাকতে চান, তারা নির্বাচনে আসবেন। এই নির্বাচনে আসতে তো কোনো বাধা নেই। এমনকি এই ইন্ট্রিম গভর্নমেন্টের ভিতরে বা কিচেন ক্যাবিনেটের ভিতরে এখন তো কথা বেরিয়ে আসতেছে, কারা কারা কিচেন ক্যাবিনেটে বসে ডক্টর ইউনূস সাহেবকে বোঝানোর চেষ্টা করছেন যে তার দীর্ঘসূত্রিতা করলে দেশের জন্য, জাতির জন্য মঙ্গল হবে। যারা এই চিন্তাভাবনা করছেন তারা তো নিশ্চয়ই নির্বাচন অংশগ্রহণ করতে পারেন। ইন্ট্রিম গভর্নমেন্ট ইলেকশনে জয়েন করতে পারবে না এমন কোনো আইন আমাদের সংবিধানে নেই, এবং নতুনভাবে যে কনস্টিটিউশন রিফর্ম করা হচ্ছে সেখানেও এটা নেই। তাহলে তাদেরও তো সুযোগ রয়েছে। এখন বিষয়টি হচ্ছে, দেখুন, হোম অ্যাডভাইজার তিনি যদি বলে বসেন, বা যারা এই সরকারকে স্থায়িত্ব দিয়েছেন বা সরকার তৈরি করেছেন, তারা যখন বলে বসেন আর তারা যখন বলেন শঙ্কার কথা, তখন নিশ্চয়ই এই সামনের দিকে নির্বাচন হবে কি না সেই প্রশ্নটি কিন্তু তারাই উত্থাপিত করছেন, যারা দায়িত্ব রয়েছে তারা উত্থাপিত করছেন। দেখুন, এই যত স্টেটমেন্ট আসছে সেগুলি কিন্তু এই নতুন দল এবং যারা সরকারে ছিলেন এবং যারা সরকারে আছেন তারাই করছেন। সাইফুল ভাই সুস্পষ্টভাবে বলেছেন, এতে একটা জাতীয় সনদ তৈরি হবে সকলের সাথে আলোচনা সাপেক্ষে। তারপরে বিএনপি 2023-এর 13ই জুলাই সুস্পষ্টভাবে 31 দফা রাষ্ট্র মেরামতের কথা বলেছে। সেখানে সকল দল মত নির্বিশেষে একটি সরকার গঠন করার কথা বলেছেন। আজকে বিএনপি বামপন্থীদের সাথে বসছেন, কারণ সকলে মিলেই তো একসাথে এই আন্দোলন করেছে। সকলে মিলে তো এই সরকারকে চাপে রাখবার জন্যই আপনারা এই ধরনের আয়োজনগুলো করছেন। আমরা তো এটাকে চাপ মনে করি না। সরকার কেন মনে করবে চাপ? সরকারকে একটু স্পষ্টতা বাড়াতে হবে। ধরুন, আপনি পরীক্ষার্থী পরীক্ষা দিবেন, আপনি কি অ্যাটলিস্ট জানবেন না কোন মাসে পরীক্ষা দিবেন? আপনি কি যদি বলা হয় 2026-এর জানুয়ারি হইতে 30 ডিসেম্বরের ভিতরে আপনার পরীক্ষাটি হবে, হোয়াট এভার, মাস্টার ডিগ্রি, ব্যাচেলর ডিগ্রি, ইন্টারমিডিয়েট অর এসএসসি পরীক্ষা, এটা তো হয় না। আপনি জানেন যে জুন মাসে কোনো নির্বাচন হতে পারে না, তাহলে জুন শব্দটা বাদ দিলেও তো পারতেন। আপনি জানেন মে মাসে বর্ষার সময় নির্বাচন হয় না, যদিও 1996 সালে সেটা আরেকটা বিষয় ছিল। স্বৈরশাসকের পতনের পরে সকল দল মিলে তখন একটি সমস্যার সমাধান করে একটি সরকার গঠন করেছিল, নির্বাচনকালীন সরকার, 90 দিনে নির্বাচন দিতে হবে। সেই জন্য 12ই জুন 1996 সালে নির্বাচন হয়েছিল। কিন্তু আমরা তো জানি প্রাকৃতিক কারণে মে এবং জুন 2 মাস নির্বাচন হতে পারে না। তো সেই ক্ষেত্রে আপনি তো 2 মাস অটোমেটিক্যালি বাদ দিতে পারেন। আপনি এটাকে কেন সংযোজন করছেন? তাহলে আপনি চলে আসতেছেন ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি। তাহলে আপনি জানেন ফেব্রুয়ারি 15 হতে আবার শুরু হয়ে গেল রোজায় নির্বাচন হবে না। তাহলে আপনি তো বলতে পারতেন যে 15 ফেব্রুয়ারির আগে, ডিসেম্বর 31-এর পরে। তো এটাকে তো ন্যারো ডাউন, স্কুইজ করা তো কোনো বিরাট বিষয় না। তাহলে কেন আপনি এই ছোট্ট জিনিসটাকে স্টিক করছেন? বারবারই বলছেন যে ডিসেম্বর হতে জুন। আমরা বলছি একটা সুনির্দিষ্ট রোড ম্যাপ দেওয়া হোক, দিলেই তো পারেন। এই কথাটার কি গুরুত্ব, কি অন্তর্নিহিত কারণ রয়েছে, সেটাই তো আমারও প্রশ্ন দাঁড়িয়েছে এই দুইজনের কাছে, যে কেন এই ডিসেম্বর টু জুন বলতে হবে? আমি তো মে জুনে করতেই পারছি না, আমি ফেব্রুয়ারি 15 মার্চ পর্যন্ত করতে পারছি না।
তাহলে মে জুনে না হলে এপ্রিল, আর না হলে রোজার আগে, অর্থাৎ জানুয়ারি অ্যান্ড ফেব্রুয়ারি 15। তো এই কয়টা দিনের কথাগুলো সুস্পষ্টভাবে বলার জন্য তো আমি ন্যারো ডাউন করে দিলাম। তারপরে বলছেন না কেন এর মধ্য দিয়ে যদি অন্যান্য দলগুলো এই বিক্ষিপ্তভাবে আপনার স্টেটমেন্টে আপনি বললেন নির্বাচন নিয়ে শঙ্কা, কেন নির্বাচন নিয়ে শঙ্কা হবে? আর বিএনপি বৃহৎ দল হিসেবে রাজনৈতিক দলগুলো একমত হতে পারছে না নানান ইস্যুতে। কোন ইস্যুতে একমত হতে পারেনি? সর্ববৃহৎ ইস্যু এই স্বৈরতান্ত্রিক সরকার শেখ হাসিনাকে হটিয়েছে সকলে। আপনি মনে করেন তারপরে কোনো ইস্যু আছে? বলুন, দেয়ার ইজ নো আদার ইস্যু। প্রত্যেকটা ইস্যুই সমাধানযোগ্য, কোনো ইস্যুই নেই। ইস্যু যারা নির্বাচনকে পিছাতে চায়, যারা সূক্ষ্ম ষড়যন্ত্র করছে, বিশেষ করে বিএনপির বিরুদ্ধে, তারাই ইস্যু তৈরি করছে। অন্য কেউ ইস্যু তৈরি করছে? আপনি কি বামপন্থী কোনো রাজনৈতিক দল কোনো ইস্যু তৈরি করেছে? নাও, করছে সরকারকে যারা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে তারা, আর সরকারে যারা রয়েছেন তারা। এর বাইরে স্টেটমেন্ট দেখান। জামাত কিছুটা বলছিল, তারাও তো ন্যারো ডাউন করে চলে আসছে। তারা বলেছে আগামী রোজার আগে নির্বাচন চাই। তাহলে জামাত কি বলল? তারা বলল হঠাৎ করে বিএনপি প্রধানের সাথে মিটিং এর পরে জামাত তাদের সুর পাল্টে ফেললো। না, সুর পাল্টে ফেলেনি, তারা যেটা ভেবেছে সেটাই বলেছে, সুস্পষ্টভাবে বলেছে। কারণ মে জুনে নির্বাচন হয় না, এপ্রিলও একই জায়গায় যাচ্ছে, সেই জন্য তারা সুস্পষ্টভাবে বলেছে। তাহলে দেখুন ডিসেম্বর হতে ফেব্রুয়ারি 15। অর্থাৎ এই যে আসলে ডিসেম্বরের পরে নির্বাচনের প্রশ্ন আসে না, যে কথা আসলে বারবার বিএনপি বলছে, কিংবা সব রাজনৈতিক দল, পুরনো রাজনৈতিক দলগুলো নির্বাচনী রোড ম্যাপ চাইছে, সেখানে আসলে এই অন্তর্বর্তী সরকারের যে অস্পষ্টতার কথা আপনারা বারবার বলছেন, সেটি কি কোনোভাবে আপনারা বিরাজনীতিকরণের পরিকল্পনা ইতিমধ্যে শুরু হয়ে গেছে, সেরকম কোনো ষড়যন্ত্রের আভাস আপনারা দেখছেন কিনা? আমি প্রশ্ন উত্তর নিব, একটি বিরতি নিয়ে ফিরতে হবে। জি25 প্রাথমিক রাজকাহন থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জি25 প্রাথমিক রাজকাহন দেখছেন। সাইফুল হক, প্রশ্ন রেখে বিরতিতে গিয়েছিলাম। 1-11 মতন এক ধরনের ঘটনা উদাহরণ আমাদের সামনে আছে, এবং সেটিকে আবার এখন যারা বড় রাজনৈতিক দল আছে কিংবা অন্যান্য রাজনৈতিক দল সবাই আসলে এক ধরনের পরিকল্পনা হিসেবে দেখছে যে এখনকার সরকার বিরাজনীতিকরণের চেষ্টা করছে কিনা, এবং সে কারণেই এরকম একটি পরিস্থিতির জন্য বারবার নির্বাচনী তাগিদ বাড়ানোর চেষ্টা করছে কি সবাই? ধন্যবাদ। আপনি যেটা উল্লেখ করছিলেন, 1-11 সময় তো এরকম একটা পরিকল্পিত এরকম একটা প্রচেষ্টা কাজ করেছে। আমার মনে আছে তখন আমি এরকম অসংখ্য বক্তৃতা করেছি এই বিরাজনীতিকরণের যে তৎপরতা। সৌভাগ্যবশত তারা সফল হননি। ফলে এবং তখন যারা এই তৎপরতার সাথে যুক্ত ছিলেন তারাও অনেকেই এই সরকারের সাথে আছেন, কেউ কেউ সাথে আছেন, একটু দূরে আছেন, এবং এই ধরনের দুর্বুদ্ধিও কারো কারো মাথায় কাজ করছে। যে জন্য যে তখন বলা হতো না যে বারবার দরকার, তো এখন আমরা আবার একই টোনে একই ভাষায় আমরা শুনছি। সুতরাং এবং এই যে যেটা আপনি উল্লেখ করছিলেন যে 3 বছর থাকুক, আরও 5 বছর থাকুক, আরও 10 বছর থাকুক, আবার কেউ কেউ বলছেন যে আমরা নির্বাচিত সরকার না, কথা কে বলছে এটার জন্য। এবং তার মানে হচ্ছে যে একটা পরিকল্পিত এক ধরনের তৎপরতা আছে এই সরকারকে একটা অনিশ্চিত সময়ের জন্য সরকারের মেয়াদ, তাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করবার জন্য। কিন্তু আমি মনে করি বাংলাদেশের মানুষের চেতনার জায়গাটা এখানে না। কারণ এখানে বাংলাদেশ এইবারকার অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের এক ধরনের, আমি বলি এক ধরনের রেজারেকশন হয়েছে, এক ধরনের পুনরুত্থান হয়েছে। এই পুনরুত্থান এই মুহূর্তে সারা দুনিয়ার মধ্যে সবচেয়ে ভাইব্রেন্ট সমাজের মধ্যে প্রবাবলি বাংলাদেশ অন্যতম, যেখানে গ্রামান্তরে চায়ের দোকান থেকে শুরু করে শহরের সুরম্য অট্টালিকা পর্যন্ত রাষ্ট্র রাজনীতি সংস্কার নিয়ে আলোচনা। আপনি যাদের সাথে কথা বলবেন প্রত্যেকের হয় শাড়ির ভাঁজে অথবা পাঞ্জাবির পকেটে 2, 5, 10টা করে সংস্কারের এজেন্ডা সবার ভিতরে আছে। এরকম একটা অসাধারণ একটা সময় আমরা পার করছি। তার মানে কিন্তু স্টেট আবার একটা পলিটিক্যাল ইনস্টিটিউশন। আমি বলি তাহলে রাষ্ট্র চালাতে গেলে উই নিড এ পলিটিক্যাল লিডারশিপ। কীভাবে সেটা আসে? মানুষ এই যুগে হয় একটা বিপ্লবের মধ্য দিয়ে তার নেতৃত্ব তৈরি করে, আরটা কীভাবে হয় একটা পপুলার পিপলস যে ম্যান্ডেট ইলেকশনের মধ্য দিয়ে মানুষ তার নেতৃত্ব নির্বাচন করে, পলিটিক্যাল লিডারশিপ তৈরি করে, পার্লামেন্ট তৈরি করে, এবং তার পরবর্তী সরকার তৈরি করে। আমি মনে করি নানা তৎপরতা আছে সরকারকে বিপথে নেবার জন্য, মাঝপথে যে হুমড়ি খাবার জন্য, এবং নানাভাবে যে বলে রাজা যত বলে পারিষদ বলে তার শতগুণ।
আমি ব্রডলি দেখছি প্রফেসর ইউনূস তিনি তার কথার মধ্যেই বড় দাগের তিনি কিন্তু আছেন, বরঞ্চ তার পাশে যারা আছেন তারা বরঞ্চ তার কথাকে ব্যাখ্যা করতে যে টানতে যে তারা অনেক কিছু হাজির করছেন, যেটা আমার ধারণা কখনো কখনো প্রফেসর ইউনূসকে যেটা বিব্রত করে এরকম একটা। সুতরাং বাংলাদেশে বিরাজনীতিকরণের অনেক তৎপরতা, কারণ এই সরকারে যারা আছেন তাদের তো হাতে গোনা কয়েকজন বাদ দিলে অধিকাংশের এই আন্দোলন অভ্যুত্থানের সাথে তাদের তেমন কোনো সম্পর্ক তাদের কিন্তু ছিল না। ফলে সেই জায়গা থেকে আমি মনে করি রাজনৈতিক প্রক্রিয়া ছাড়া, পলিটিক্যাল লিডারশিপ ছাড়া বাংলাদেশের যাওয়ার কোনো ভবিষ্যৎ নেই। বাংলাদেশ মূলত সে পথে হাঁটছে। আমাদের কিছু চ্যালেঞ্জ আছে, আমি বিশ্বাস করি আমরা সবাই আলাপ আলোচনা করে আমাদের যে সমাজ, এমনকি ছাত্র তরুণরা আমি মনে করি তারাও একটা রাজনৈতিক সমাজ তারাও দেখতে চান, তারা খুব একটা বিরাজনীতিকরণের আত্মধ্বংসী একটা আত্মঘাতী পথে কেউ যাবেন না বলে আমি বিশ্বাস করি। আপনি যে কথাটি বলছিলেন সাইফুল হক, এই যে সরকারের মধ্যেই বা সরকারের আশেপাশে যারা আছেন তারাই হয়তো নানানভাবে অপচেষ্টা করছেন, এর পরেও কিন্তু খুব স্পষ্টভাবে বলা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের কথার বাইরে আসলে যাবার কোনো সুযোগ এই মুহূর্তে নেই। একটু বাক্য বলি যারা আছেন চাচ্ছেন কারা সরকারকে একটা অনিশ্চিত সময়ের জন্য, যারা সরকারে আছেন নানাভাবে অর্থনৈতিক, প্রশাসনিক, নানাভাবে সামাজিকভাবে যারা সবচেয়ে বেনিফিশিয়ারি, যাদের যেই ক্ষমতার কোনো প্রশ্ন নাই, কোনো জবাবদিহিতা নেই, যেখানে অ্যাকাউন্টেবিলিটির প্রশ্ন নেই, তারা চাইছেন এই সরকারকে যতদিন অব্যাহত রাখা যায়। এটা কোনো মডার্ন কোনো সোসাইটি এটাকে এগ্রি করতে পারে। এই যে যারা আসলে সুবিধা চাইছেন বা সুবিধাভোগী যারা আছেন তাদের কথা যেমন সাইফুল হক বলছিলেন, তেমনি এনসিপি কিংবা আসলে অনেকেই বলার চেষ্টা করছেন নির্বাচন দেরিতে হলে বিএনপির জনপ্রিয়তা কমে যেতে পারে, শুধু ক্ষমতায় যাবার তাড়াহুড়ো, এবং শুধু এই কারণেই আপনারা নানান কৌশল নিচ্ছেন যাতে করে এই সরকারকে যত দ্রুত সম্ভব সরিয়ে দিয়ে আপনারা দ্রুত সময়ের মধ্যে নির্বাচন করে বা একটি নির্বাচনের মধ্যে দিয়ে ক্ষমতায় আসতে পারেন। আমি প্রথমে সাইফুল ভাইয়ের কথার সাথে একটু কথা বাড়িয়ে নেই। নোয়াম চমস্কি, হি ইজ এ এমিরেট অফিসার অফ MIT, ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি। তার ক্ষমতা বিষয়ে কিছু তাত্ত্বিক লেখা আছে, সেখানে বলা হয়েছে বার্ডেন অফ প্রুফ। সেই জায়গায় বলেছে যে প্রত্যেকটি ক্ষমতায় অবৈধ, বাট তাকে প্রমাণ করতে হয় সে বৈধ কিনা। আর যদি সেই সরকার বা যারা ক্ষমতায় থাকে তারা যদি প্রমাণ না করতে পারে তাদের থাকাটা বৈধ, তাহলে তাদেরকে ক্ষমতা ছেড়ে দেওয়া উচিত। যখনই আপনি এক্সটেনশন অফ ইউর গভর্নমেন্ট বলবেন তখন তাদেরকে বার্ডেন অফ প্রুফ ডক্টর ইউনূসের গভর্নমেন্টে যে তারা বৈধ কি বৈধ না, তখনই প্রশ্নটা উঠবে যে তারা কতদিনের জন্য কিভাবে বৈধতা হয়েছে। তাহলে আমি এই ফিলোসফারের কথাটা মনে করি যে সত্যই বলেছে। এখন আসুন, বিএনপি একটি বৃহৎ দল, আমরা কিন্তু খুব চিন্তায় পড়ে গিয়েছি, কারণ আমরা কার সাথে চ্যালেঞ্জ করছি এটা আমাদের ভাবতে হবে। আমাদের প্রতিপক্ষ কারা? আমাদের প্রতিপক্ষকে নিয়ে 2023-এর 13ই জুলাই আমরা এক ছায়াতলে প্রস্তাব করেছি যে আমরা সকলকে নিয়ে সরকার গঠন করব, কারণ আমরা মনে করি সকলের এই সরকারের হিস্সা যেতে পারে, তাই আমরা বলেছি সেটা আমরা করব। সেই ক্ষেত্রে আমরা যখন বলেছিলাম সেই প্রেক্ষাপটে একটি বিশাল প্রতিপক্ষ ছিল যারা এখন কলকাতায় পার্কে ঘুরে বেড়াচ্ছেন। এই মুহূর্তে আমরা চিন্তায় আছি যে কতটা সুন্দরভাবে, যেটা আবার ওনারা দুজনেই বলেছিলেন, এই নির্বাচনটি গতানুগতিক নির্বাচন নয়, এই নির্বাচনটি হতে হবে জনগণের স্বতঃস্ফূর্ততার মধ্য দিয়ে সকলকে অংশগ্রহণ করে এবং বিশ্ববাসীকে দেখিয়ে দেওয়া যে একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন হচ্ছে, সকলে তার অংশগ্রহণ করছে। কোথায় আমরা ভয় পাচ্ছি যে প্রতিপক্ষ কম হবে, আর সেই জায়গায় তারা বলছে আমরা ভয় পেয়ে যাচ্ছি। এই যে কথাগুলো, এগুলি কিন্তু ম্যাচিউরড কথা না। আমি বলি, এই একবার আমরা 1988 সালে এই ডক্টর কামাল হোসেন, ডক্টর বি চৌধুরী, শামসুল হক সাহেব এবং LK সিদ্দিকী তিনজনেই মারা গিয়েছেন, একজন জীবিত আছেন। ওই প্রাতরাশ ভোজে গিয়েছিলেন যুক্তরাষ্ট্রে। তখন ওনাদেরকে জিজ্ঞেস করেছিল ডক্টর বদরুদ্দোজা চৌধুরীকে, সেনেটর, যে আপনার ক্ষমতায় গেলে আপনার ক্যাবিনেট কীভাবে ফর্ম করবেন, 30টি ক্যাবিনেট মিনিস্টারের নাম বলুন। তিনি কিন্তু তখন বলতে পারেননি। 82-তে আমরা চলে গিয়েছি, 88-তে কিন্তু বি চৌধুরী স্যার বলতে পারেননি। তাহলে আজকের প্রেক্ষাপটে রাষ্ট্র পরিচালনায় রাষ্ট্রের দায়িত্ব নেওয়া এবং রাজনীতি করা একটি সহজ কথা নয়। সেই জায়গায় এই ঘন ঘন পুটপুট মন্তব্য করে দেশে অস্থিরতা এবং ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আমি মনে করি এটার কোনো প্রয়োজন নেই। রাজনীতি দল করছে, সুষ্ঠুভাবে মাথা ঠান্ডা করে কাউকে খোঁচা না মেরে কথা বললে সুন্দর পরিবেশ হবে। তবে কেন সঠিকভাবে এই 6 মাসের রেঞ্জটাকে
আমি মনে প্রাণে বিশ্বাস করি যে ডক্টর ইউনূস বাংলাদেশের এই প্রধান উপদেষ্টার পদে থাকার চেয়ে তিনি যেই জায়গায় রয়েছেন সেটা তার কাছে জাতির কাছে আরো বেশি মূল্যবান। অতএব তিনি কোথাও এই কন্ট্রোভার্সিতে যেতে চাইবেন না, এই বিশ্বাস আমার রয়েছে। আবার তার কথার আসলে কোনো হেরফের হবে না, এই সরকার কোনোভাবেই ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে চায় না, এটিও কিন্তু বারবার এই সরকার পক্ষ থেকে বলা হচ্ছে। নাজমুল হক প্রধান, একেবারে ডিসেম্বরেই কেন নির্বাচন হতেই হবে, ডিসেম্বরের আগেই নির্বাচন সম্ভব, এমন কথাও আসলে নেতাকর্মীরা বলছেন, এবং এই ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে সংকট আরো ঘনীভূত হবে। 1-2 মাস পিছিয়ে গেলে কি এমন বড় ক্ষতি হবে? একটা বিষয় বলি, বিষয় হচ্ছে যে বাংলাদেশে এই যে গভর্নমেন্ট যেটা হলো, শেখ হাসিনা পলায়ন করার পরে সেই গভর্নমেন্টটা হওয়ার ক্ষেত্রে ভার্ডিক্ট নিতে হয়েছে, একটা হাইকোর্টের, নিশ্চয়ই আমরা সবাই জানি তাই না, একটা মতামত হাইকোর্ট নিতে হয়েছে কীরকম গভর্নমেন্টটা হবে, কেমনে হবে। এবং সেই সময় সরকারের পক্ষ থেকে না, সেই সময় আমাদের সেনাবাহিনীর প্রধান বলেছেন যে 18 মাসের পরে ভোট, উনি বলেছেন এটা। এরপরে এই সরকার প্রধানের বন্ধু আমাদের কি যেন বলে, ধর্ম যিনি দায়িত্বে আছেন উপদেষ্টা, উনি বলেছেন যে বাকি সময়টা আওয়ামী লীগ যে সময়টা কিন্তু বাকি সময়টা আমরা থাকবো। মানে সরকারের পক্ষ থেকে বিভিন্ন রকম কথাবার্তা বলা হয়েছে। তারপরে আসলো আরও রিফাইন্ড হয়ে আসলো কি কম সংস্কার বেশি সংস্কার, কথা বোঝেন তাই না। তো এই সামগ্রী এরপরে আসলো কি অনেক সময় দরকার, 5 বছর দরকার। বলে এই যে বিষয়গুলো, সেই কারণে সরকারের পক্ষ, জনগণের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলি যারা এখানটা জবাবদিহি রাজনীতিটা ইনশিওর করতে চায়, রাজনীতি হোয়াট ইজ ডেমোক্রেসি, অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড ট্রান্সপারেন্সি, স্বচ্ছতা এবং জবাবদিহি, এই দুটাই দরকার। বিগত সরকারের দুটাই ছিল না। বর্তমান সরকারের এখানে জবাবদিহির জায়গা নেই, কারণ সরকারটা নির্বাচিত গভর্নমেন্ট না, সেখানে আমরা জবাবদিহি চাচ্ছি না সরকারের কাছে। তাহলে ন্যাচারালি এখানটায় তো একটা তাহলে জবাবদিহিমূলক সরকার আসলে ভোট লাগবে এখানটায়। সেই ভোটটার কথাই বলতেছি আমরা, বলে ডিসেম্বরের আগে বলতেছি কেন, আমরা জানি যে 18 মাসের মধ্যেই এই কাজগুলি সামগ্রিকভাবে এই কাজ যেগুলি কাজ নিছে গভর্নমেন্ট, কিছু সংস্কারের সবগুলো চমৎকার করে বলছে, যেগুলো ঐক্যমত সেগুলি বিষয়ে তো ফাইন বিধি হয়ে যাবে, অর্ডিন্যান্স হয়ে যাবে, যেগুলি হবে না আমরা সাইন করব, নেক্সট পার্লামেন্টে বেসিক কোনো চেঞ্জ তাহলে পার্লামেন্টে যাবে। এই সামগ্রিক বিষয়গুলিতে আমরা তাহলে গভর্নমেন্টকে তো ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিচ্ছি আমরা গভর্নমেন্টকে, অন্তর্বর্তী সরকারকে। সেই ক্ষেত্রে সরকারের এটা বলতে অসুবিধা কোথায়, সরকারই তো কনফিউশনটা তৈরি করছে। ফলে সরকারের দায়িত্ব হচ্ছে এই কনফিউশন থেকে জাতিকে মুক্ত করা এবং নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা। এটা করলেই কিন্তু আর কোনো সমস্যা থাকে না। যেহেতু সরকার বলতেছে যে কম হলে ডিসেম্বরের মধ্যে, একটু বেশি জুনের মধ্যে, তো সরকার যেটা বেস্ট পসিবল মনে করে, সম্ভবত উত্তম যে সেটাই ঘোষণা করুক না, বাট আমরা চাচ্ছি রুটম্যাপটা ঘোষণা করে দেখি। এটা কোনো ডেলিমার মধ্যে জনগণকে কনফিউশনের মধ্যে রাখার সরকার কোনো প্রয়োজন নেই। এতে করে আইন শৃঙ্খলা উন্নতি হচ্ছে না, এবং সামগ্রিকভাবে আপনি আজকে দেখছেন, আজকে আমি দেখলাম বোধহয় কোন মেডিকেল কলেজের ছাত্ররা, সেখানটায় আর্মি রাস্তায়, পলিটেকনিকের ছেলেরা, এই যে বিভিন্ন বিষয় যে আসতেছে, এই গভর্নমেন্টের তো এতগুলি সমস্যা অ্যাড্রেস করা সম্ভব না তো এই গভর্নমেন্টের পক্ষে। কিন্তু এই জনগণ আসলে কি চাইছে সেটি আসলে রাজনৈতিক দলগুলো সেই ম্যান্ডেট নিয়ে। আমি একটু ভাইয়ের কথার আমি একটু সম্পর্কে যুক্ত করি। ধরুন আপনি বললেন না যে ডিসেম্বরের মধ্যেই কেন নির্বাচন করতে হবে, তাহলে প্রশ্ন আপনার নির্বাচনের কাজগুলো কি, কাজগুলো যদি আপনি মে জুন জুলাই মাসে যদি আপনি সম্পন্ন করতে পারেন, নির্বাচন কমিশন পুরোপুরি এখন প্রস্তুত, ডিসেম্বরকে সামনে রেখে যাবতীয় প্রস্তুতি তারা গ্রহণ করছেন, ভোটার তালিকা ইতিমধ্যেই প্রণীত হয়েছে। না এখন আপনার একটা জিনিস পছন্দ না হলে কারো পন্থী ট্যাগ লাগিয়ে দেওয়া, এই মানে এটাও একটা বিরাজনীতিকরণ আরেকটা তৎপর, এটা হচ্ছে আওয়ামী লীগের কৌশল এটা। আচ্ছা, তো আমি নিশ্চয়ই অভ্যুত্থানের পরে নিশ্চয়ই এরকম পতিত সরকারের কৌশল কেউ নেবে না। 2 নম্বর হচ্ছে, ধরুন আপনি যদি কাজগুলো সম্পন্ন করা যায়, কথাটা ওখানে এসছে, তাহলে ডিসেম্বর কেন আগেও হতে পারে। আবার যদি বোঝা যায় আলাপ আলোচনা করে সরকারের সঙ্গে দলগুলোর জীবন্ত যোগাযোগ আছে, কথাবার্তা আছে, বোঝাপড়া আছে, যে আরও 15 দিন কি 1 মাস সময় লাগছে, যখন আপনি একটা অর্গানিক এনগেজমেন্টে থাকেন, কথাবার্তায় থাকেন, তখন 15 দিন 1 মাস সময় বাড়লে কেউ কিন্তু কোনো কিছু মনে করবে না। আবার অনেকে এটিও মনে করছেন যে এই অন্তর্বর্তী সরকার আসলে দীর্ঘদিন পর দেশকে ঠিকঠাকভাবে পরিচালিত করছে, এবং সেটি আসলে পুরনো যে রাজনৈতিক দলগুলো আছে তাদেরকে এক ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে, এবং সেই চ্যালেঞ্জের ভয়েই তারা আসলে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন চাইছে। সেই চ্যালেঞ্জগুলো আসলে আপনারা কতখানি অনুভব করছেন আমি উত্তর নিতে চাই। তবে আরো একটি বিরতি নিয়ে ফিরবো। জি25 প্রাথমিকত রাজকাহন থেকে পর্যায়ে আরো একটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জি25 প্রাথমিকত রাজকাহন দেখছেন। নাজমুল হক প্রধান, অন্তর্বর্তীকালীন সরকার আসলে দেশ অনেকদিন পর
পর বা দীর্ঘদিন পর বেশ সুষ্ঠুভাবে পরিচালনা করছেন এবং সেটিকে আসলে পুরনো রাজনৈতিক দলগুলো একটা বড় ধরনের চ্যালেঞ্জ হিসেবে দেখছেন। এই মুহূর্তে নির্বাচন হলে হয়তো তারা ক্ষমতায় আসতে পারবে না, তার মানে অন্তর্বর্তী সরকার আসলে পুরনো রাজনৈতিক দলগুলোকে চ্যালেঞ্জে ফেলে দিয়েছে এবং এই কারণে এই ধরনের নানান রকম কৌশল চিন্তা করা হচ্ছে। আসলে বিষয়টা হচ্ছে অন্তর্বর্তী সরকার তো রাজনৈতিক দলগুলির বাইরে না। অন্তর্বর্তী সরকার যখন ওত গ্রহণ করে, তাই না, তখন এই রাজনৈতিক শক্তিগুলি সবাই প্রেজেন্স ছিলাম, আমরা সবাই প্রেজেন্স ছিলাম, উপস্থিত ছিলাম সেখানটায়। আমাদেরই একটা মতামতের প্রতিফলন হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার, আমাদের বাইরে না। অন্তর্বর্তী সরকার যদি নিজেরাই প্রতিপক্ষ হয়ে যায়, হ্যাঁ, রাজনৈতিক দলগুলিতে না, তাহলে এটা জাতির জন্য দুর্ভাগ্যই হবে একটা, আমি মনে করি। দ্বিতীয় কথা হচ্ছে এখানটায় এরকম ক্রাইসিসে বিভিন্ন দেশে বিভিন্ন সরকার হয়েছে, পাবলিক অনেকে বলা বলি শুরু করছে। আপনি জানেন যে আফগানিস্তানে হামিদ কারজাইয়ের সরকার ছিল একটা, হামিদ কারজাই রিনাউন্ড পার্সোনালিটির লোক ছিল, কিন্তু প্রবলেম সলভ করতে পারেনি আপনি আফগানিস্তানে, এবং হি হ্যাভ টু কুইট ফ্রম দি পাওয়ার। নট অনলি তার ঝাড়ে বংশেই চলে যেতে হয়েছে। আমি সেরকম কোনো ঘটনা বলছি না এই জায়গায়, আমি বলছি যারা এটাকে একটা দ্বন্দ্বের মধ্যে ফেলতে যাচ্ছেন, যে এটা কাউন্টার, যে অন্তর্বর্তী সরকার এটা রাজনৈতিক দলগুলিকে একটা চ্যালেঞ্জের মধ্যে ফেলে দিচ্ছেন, রাজনৈতিক দলগুলি তাদের রাজনীতি করতে পারছে না, ঠিক না। কারণ প্রত্যেকটা রাজনৈতিক দলের একটা ভাবাদর্শ আছে, এবং যে ভাবাদর্শটা আমাদের জাতির উত্থানের সঙ্গে যুক্ত, এভরি পলিটিক্যাল পার্টি। কিন্তু বাট রিয়েলিটি ইজ দ্যাট এই যে বর্তমান অন্তর্বর্তী সরকার আছে, এদের কোনো ভাবাদর্শ নেই, এবং যে নতুন দলটা করলো এখনও তাদের ম্যানিফেস্টো নেই। কী ভাবাদর্শ বিশ্বাস, যেমন আমরা ধরুন সাবুল ভাই, আমরা এখন ওই বিলিভ ইন সোশ্যালিজম কীভাবে করবো, ইসলামপন্থী দলগুলি তারা মনে করে খেলাফত কায়েম করতে হবে, তাই না। তাহলে এখানটা সবাই ভাবাদর্শ আছে। বিএনপি তো বাংলাদেশ জাতীয়তাবাদের ভিত্তিতেই দলটা তৈরি হয়েছে ভাবাদর্শ, কিন্তু ওই নতুন দলটার এখনও ভাবাদর্শ নেই। আমরা চাই সেই ভাবাদর্শ আসুক, সেই ভাবাদর্শ আসলে তখনই বুঝবো আমরা চ্যালেঞ্জে পড়ছে কিনা। এমনি ফাঁকা কথা তো কোনো চ্যালেঞ্জ নেই এখানে। এই যে নতুন দল নিয়ে আসলে এত কথা, সাইফুল হক, তাহলে কি এই নতুন দলকে নিয়েও অনেক বেশি ভয় আছে পুরনো রাজনৈতিক দলগুলো? না, আমি প্রশ্নটা আমি খুব যৌক্তিক প্রশ্ন বিবেচনা করি না। আমরা তো নতুনদের দলকে তো আমরা স্বাগত জানাই। পুরনোদের জায়গায় নতুনরা নেবে, কোনো নতুনরা কিভাবে নেবে? মতবিরোধ কিন্তু তাদের সাথে হচ্ছে পুরনো রাজনৈতিক দলগুলো। না, সেটা আপনারা একটু অনেক কিছুকে আপনারা একটু ওভার রেটেড করছেন। আপনারা অনেক কিছুকে মিডিয়া, আপনারা নানা কারণে আপনারা চাপে আছেন, কি সম্ভাব্য চাপ হবে, নানা কারণে অনেক কিছুকে আপনারা বাড়তি মনোযোগ দিচ্ছেন, ওভার রেটেড করছেন। সেটা আমি আগেও বিভিন্ন অনুষ্ঠানে সেটা বলেছি, সেটা একটা আলাদা একটা আলোচনার বিষয়। আমরা বরং স্বাগত জানাই, আমাদের আপত্তিটা বরঞ্চ অন্য জায়গায়, আমার বরঞ্চ আতঙ্ক নতুন দল নিয়ে। সরকারের কোলে পিঠে বসে, তাদের ছায়া বসে যদি দল করার চেষ্টা করা হয়, তাদের যেটুকু সম্ভাবনা ছিল গত কমাসে, এটা এখন ডাউনওয়ার্ড স্লোপের দিকে নামছে। যদি আপনি 100 জন মানুষের যদি মতামত নেন, তাহলে এর থেকে বিবেচনাটা পাওয়া যাবে। বরং তারা যদি বরঞ্চ রাজনৈতিক দলগুলো যেভাবে দল করে, সরকারের ছায়া থেকে বেরিয়ে আসলে, প্রশাসনিক বা অর্থনৈতিক ছায়া থেকে বেরিয়ে তারা যদি ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতেন, অনেক ভালো করতেন। বরঞ্চ অভ্যুত্থানের অংশগ্রহণে আমার তরুণরা তারা চায় যে তারা তো আমাদের জায়গাটা পর্যায়ক্রমে তারা নেবে, ইডিওলজি, পলিটিক্স, নতুন চিন্তা, নতুন আইডিয়া দিয়ে। কিন্তু আমাদের মানুষ এটা পছন্দ করে না। যেমন 111-এর সরকার, যেটা বলা হতো না যে কিংস পার্টিগুলো যখন তৈরি হয়েছে বিভিন্ন সময়কালে, আমাদের মানুষের এই মনস্তাত্ত্বিক জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। বরঞ্চ তাদের সম্ভাবনা অনেকখানি নষ্ট হচ্ছে। মানে প্রচলিত রাজনৈতিক দলগুলো থ্রেট মনে করছে না, বরঞ্চ যেটা মনে করছে যে আপনি বরঞ্চ এমন বিষয়ে আপনি হাজির করছেন, যেমন আপনি দাঁড়াচ্ছে কি, সরকারকে তারা প্রভাবিত করে বরঞ্চ তাদের এজেন্ডাগুলোকে তারা সরকারের মধ্য দিয়ে তারা সামনে আনছে, যেটা বরঞ্চ ডেমোক্রেটিক ট্রানজিশনের জন্য, গণতন্ত্রের উত্তরণের জন্য যেটা নানামুখী সংকট তৈরি করছে। আপত্তিটা সেখানে। এই যে বিএনপি আসলে নানানভাবে রাজনৈতিক সহকর্মী যারা আছেন কিংবা রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করছে, সেটিকেও বিএনপির কৌশল হিসেবে দেখা হচ্ছে। এই কৌশল, এটি যদি কৌশল হয়, বিএনপির রাজনীতিতে কৌশল হতেই পারে, সেটি কতখানি কাজে আসবে বলে মনে করেন? দেখুন, বিএনপি সর্ববৃহৎ দল হওয়ার কারণে এবং এই প্রেক্ষিতে বিএনপির দায়িত্ব হয়েছে জাতীয় একটি ঐক্যমত্য সৃষ্টি করা সকল বিষয়ে, নির্বাচন, সংস্কার, সকল বিষয়ে। সেই কারণে বিএনপি অভিভাবকত্ব নিয়ে, দেখুন, কখনো ডানপন্থী বামপন্থীরা কখনো একত্রে বসেনি। এতে হিস্টোরিক্যালি এই প্রথম এই বামপন্থী ডানপন্থীরা একত্রে বসে তারা তাদের মধ্যে আলোচনা করেছে দেশকে নিয়ে। এই যে নতুন ভাবনা, এই যে নতুন দিগন্ত, এই যে নতুন রাজনীতির সূচনা, সেটা কিন্তু সত্যি একটি সুন্দর বিষয়। অনেক বামপন্থীরা দল ছেড়ে এসে সুবিধাপন্থীতে গিয়েছিল,
কিন্তু বামপন্থীরা সরাসরি কোনোদিন ক্ষমতায় যাওয়ার জন্য, দায়িত্ব নেওয়ার জন্য মরিয়া হয়ে তারা উঠেনি। কিন্তু আজকে যদি সকলেই মিলে এই রাষ্ট্রটাকে সকলের স্টেক মনে করে, সকলে যদি একত্রে কাজ করে, আর সেই লিডিংটা বিএনপি নেওয়া তাদের দায়িত্ব সর্ববৃহৎ এবং পুরনো দল হিসাবে, কারণ সবচেয়ে পুরনো দলটি তো আর নেই। আর আমরা যে আলোচনাগুলি করছি যে এই সরকারের স্থায়িত্ব চাচ্ছি, আচ্ছা আপনি ডক্টর ইউনূস সাহেব ছাড়া অন্য সকলের আমলনামা নিলে জাতি কি মনে করে যে তাদের এই আন্দোলন, হাসিনাকে এখান থেকে বের করে দেওয়া বা বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের জনগণের জন্য তাদের এমন কি ভূমিকা ছিল যে তাদেরকে জনগণ মরিয়া হয়ে সেখানে বসিয়ে দিবে? এইটা কি আমরা দেখছি? আমরা এই সরকারের সমালোচনা করছি না, ফাইন্যান্সিয়াল সেক্টরে এই সরকার ভালো করছে, বাট ডক্টর ইউনূসের প্রয়োজন কি ফুরিয়ে যাবে নির্বাচনের পর? কেন এরপরে সরকার কি ওনাকে আহ্বান জানাতে পারবে না? অনেকেই কিন্তু এই সরকারকে এখানে একটা সময়ও দিতে চায় নির্বাচনের জন্য। কারা দিতে চায়? এই জিনিসটি তো মিডিয়াতে বলে কারা দিতে চায়। সরকার যদি সমন্বয় নিতে চায়, আমি আগেই বলছি বার্ডেন অফ প্রুফ সরকারে থাকার দায়িত্ব তারাই নির্ধারণ করে নিবে। এটা তো আমরা বলার, সরকার যদি মনে করে তাহলে রেফারেন্ডামে চলে যাক, কিন্তু নির্বাচন নিয়ে গড়িমসিত করার দরকার নেই। আমরা তো সরকারকে বলছি না লেট দেম ওপেন আপ দেয়ার মাউথ, লেট দেম কাম ফরওয়ার্ড। আমরা যখন দেখব যে তাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বা তাদের দায়িত্বে বসে মন্তব্য করছে, তখন তো এটা অত্যন্ত বেমানান। আমরা মনে করি এই সরকার তার দায়িত্ব সুচারুভাবে পালন করবে, এবং উই হ্যাভ অল দ্য কনফিডেন্ট অন ডক্টর ইউনূস যে তিনি সময় মতো দায়িত্ব ছেড়ে দিবেন এবং সঠিকভাবে রাষ্ট্র পরিচালনা করার জন্য সুযোগ তৈরি করে দিবেন, এবং সংস্কার হবে। বিএনপি পজিটিভলি প্রত্যেকটি সংস্কারের পক্ষে বলেছে। এদিকে সাইফুল সাহেব তো বললেন যে এইটাতে ঐক্যমত্য হবে না, সেটা আমরা জাতীয় সনদ করব, পরবর্তীতে পার্লামেন্টে গিয়ে সেটা আমরা করব। এইটার জন্য তো নির্বাচনের পেছনের দরকার নাই। আর এই ধরনের কোনো অভিলাষ যদি ডক্টর ইউনূসের থেকে থাকতো, তাহলে তিনি বলতেন এই ডানে বামে বলে এই অস্থিতিশীল পরিবেশ যারা সৃষ্টি করার চেষ্টা করছে, আমার মনে হয় তাদের সাথে কলকাতার ওই পার্কের যোগাযোগ রয়েছে। এই মুহূর্তে বিএনপি কিংবা অন্যান্য পুরনো রাজনৈতিক দলগুলো নিঃসন্দেহে রাজনীতি কিংবা আসলে নির্বাচনের পথে হাঁটা শুরু হোক সেই প্রত্যাশা করছে। ডক্টর আনাম আহসানুল হক মিলন, নাজমুল হক প্রধান এবং সাইফুল হক, অসংখ্য ধন্যবাদ আজকে রাজখানের সময় দেওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। জি25 নিবেদিত রাজকাহন থেকে ফিরবো আগামীকাল রাত 10টায় নতুন রাজকাহন নিয়ে। ডিবিসির সঙ্গেই থাকুন।